वक्त उर्दू से बई आकार बेरिएছিল আমি পড়েছি मुत्तहिदा कौमियत और इस्लाम मुत्तहिदा कौमियत মানে ইউনাইটেড ইন্ডিয়া মানে যুক্ত জাতীয়তা ও ইসলাম মানে ইসলামের দোহাই দিয়ে কংগ্রেসের এই দাবি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব আমরা এক জাতি এটাকে সমর্থন করলেন ইসলামের দোহাই দিয়ে এটার প্রতিবাদে মৌলানা মওদুদী 39 সালে একটা বই লেখেন মাসলে কওমিয়ত নামে জাতীয়তার সমস্যা যেটা বাংলায় অনুবাদ হয়েছে ইসলাম ও জাতীয়তাবাদ এই বইটাতে মৌলানা মাদানির সব কথা পূর্ণ সমালোচনা করেন এবং যেহেতু ওলামারা মুসলিম লীগে ছিল না সেই জন্য মুসলিম লীগের লোকেরা ওনার এই বইটা মিটিংয়ে পরিবারে শোনাইত এই পাকিস্তান আন্দোলনের পক্ষে এবং এক বছরে 3-4 বার ছাপতে হয়েছে বইটাকে এভাবে মৌলানা মওদুদী তাদের কাছে প্রিয় হয়ে গেল আর তারা অনুভব করলো আলিগড়ের যারা যে আমাদের কোনো ভবিষ্যৎ নাই যে পর্যন্ত মুসলমান আলাদা রাষ্ট্র না হবে তারা ইসলামটা বড় জিনিস না তাদের আমরা কিছুই হতে পারবো না আমাদের কিছুই সুযোগ থাকবে না যদি নাকি মুসলমানদের আলাদা রাষ্ট্র না হয় এইটার কারণেই মৌলানা মওদুদীকে তারা দাওয়াত করে এই দাওয়াতের যে বইটা सब्जेक्टটা ছিল ইসলামী হুকুমত কিস तरह कायम होती है ইসলামী রাষ্ট্র ইসলামী গভর্নমেন্ট কিভাবে কায়েম হয় সেই বক্তৃতার বাংলায় অনুবাদ হয়েছে ইসলামী বিপ্লবের পথ এই বইটা তিনি সেখানে বললেন এটা অত্যন্ত খুশির বিষয় যে মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের আলাদা রাষ্ট্র হইতে হবে এবং তারা আলাদা জাতি এবং সেই আলাদা জাতির সত্তা নিয়ে বাঁচার প্রয়োজনে তাদেরকে আলাদা রাষ্ট্র কায়েম করতে হবে সিদ্ধান্ত নিয়েছে এটা একটা বিরাট সিদ্ধান্ত হয়েছে কিন্তু দুঃখের বিষয় এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছিলেন প্রথম লোক তৈরি করা মানুষের চিন্তা ইসলাম অনুযায়ী গড়ে তোলা এরকম কোনো পরিকল্পনা তারা না করলে শুধু এই স্লোগান দিয়ে একটা দেশ কায়েম হতে পারে কিন্তু ইসলাম কায়েম হবে না তিনি আরো বললেন যে একটা অমুসলিম রাষ্ট্রে ইসলামী আন্দোলনকে দমন করার জন্য জেল দিয়ে ক্ষান্ত হতে পারে এই ধরনের মুসলিম জাতীয়তাবাদীরা ইসলামী আন্দোলনকে দমন করার জন্য ফাঁসির হুকুম দিতে পারে এবং আশ্চর্যের বিষয়ে কথা বলার 13 বছর পরে ফাঁসির হুকুম তার হইল মৌলানা উপরে তো ওই বক্তৃতা তিনি এই উদাহরণ দিলেন যে ভবিষ্যৎবাণী করার কোনো ক্ষমতা আমার নাই কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে যেমন আমি বলতে পারি যে লেবু গাছ লাগালে পরে এটা লেবু ধরবে আম ধরবে না ঠিক তেমনি এই আন্দোলন যদি নাকি ইসলাম অনুযায়ী তারা ডেভেলপ না করে তবে এর দ্বারা একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র হতে পারে কিন্তু ইসলাম সেখানে কায়েম হবে না এই যে এক জাতীয়তার বিজেপি তত্ত্ব মৌলানা মওদুদী তো ওই বই লিখে পাকিস্তান আন্দোলনের বিরাট খেদমত করলেন কিন্তু এই বইয়ের কারণেই মৌলানা মওদুদীর বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ খেপে গেলেন আর দেওবন্দের যারা নাকি শিক্ষক তারা শুধু শিক্ষক না পীরও যার ফলে যে পীরের কথার বিরুদ্ধে এরকম কথা বলেছে এতে ওনার বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু হয়ে গেল এই কারণে ওলামারা তো বেশিরভাগই ওনাকে গ্রহণ করে নাই তবে মুসলিম লীগ যারা সমর্থন করেছে জমিয়তুল হিন্দের মোকাবেলায় পাকিস্তান আন্দোলন যখন শুরু হলো অগ্রসর হতে চাচ্ছিল তখন সবচেয়ে বড় বাধা ছিল ওলামারা এই বাধা অতিক্রম করার জন্য 1943-তে ক্যালকাটায় ফুরফুরার তখনকার পীর সাহেব আবু বকর সিদ্দিক ওনার উদ্যোগে এক বিরাট ওলামা সম্মেলন হয় ওই সম্মেলনে মৌলানা সাব্বির আহমদ উসমানী নেতৃত্ব দেন এবং পাকিস্তান যে সমস্ত জায়গায় হবে এইসব জায়গার ওলামারা সাড়া দেন যে এটা হওয়া দরকার না হলে আমরা হিন্দুদের গোলাম হয়ে থাকবো ইসলাম নামে পাল্টা সংগঠন করে ওই সংগঠন পাকিস্তান আন্দোলন সমর্থন করে এরপর ওলামা যা এসেছে এটার কারণেই আমাদের দেশের জন্য মৌলানা আতার আলী মৌলানা শামসুল হক ফরিদপুরি মৌলানা মুফতিউদ্দিন মোহাম্মদ মৌলানা জাফর আহমদ উসমানী মৌলানা উসমানী দুজনকে পূর্ব পাকিস্তানে ছিলেন না কিন্তু তিনি বড়কাটার মাদ্রাসায় হাদিস উস্তাদ ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে হাদিস পড়াইতেন
উনি সেখানে ছিলেন। এইভাবে ওলামারা ইসলাম করার পরে পাকিস্তানের পক্ষে আসেন। মৌলানা মঈনুদ্দিন তো 1932 সাল থেকে মাসিক তারজুমানুল কোরআন পত্রিকা দিয়ে এই আন্দোলনের সূচনা করেন এবং ইতিমধ্যে অনেক বই লেখেন। আর যে বইটা ওনাকে মুসলিম লীগ আন্দোলনের সহায়তা করলো, এই বইটি, এই বক্তৃতার পরে তিনি ওই তারজুমানুল কোরআন পত্রিকায় মুসলিম লীগকে পরামর্শ দিলেন যে আমাদের সংগঠন এই সিস্টেম হওয়া দরকার, এটা করা দরকার, এটা করা দরকার। কায়েদ আজম ইউপি প্রভিন্সের একটা কমিটি করে দিলেন যে ইসলামী পাকিস্তানকে গড়ে তোলার জন্য একটা পরামর্শ করার জন্য একটা কমিটি করে দিলেন। সেই কমিটিতেও মৌলানা মঈনুদ্দিনকে ইনক্লুড করলেন। কিন্তু কমিটি যেহেতু আশক উলামা ছিল না, তারা বলে যে আপনার এই প্রোগ্রাম করার সময় এখন নাই, আগে পাকিস্তান হোক, তারপর এটা আমরা ইসলাম মানাবো। এখন থেকে ইসলাম করা সম্ভব না। এখন থেকে ইসলাম করলে এই আধুনিক শিক্ষিত লোকেরা যারা নাকি ইসলাম জানে না, তারা তো উৎসাহ নেবে না। এখন ভারত ভাগ করতে হবে, মুসলমান রাষ্ট্র করতে হবে, এটা করে নেই, এরপরে আপনার ইসলাম আমরা কায়েম করবো। তো মৌলানা মঈনুদ্দিন তখন নিরাশ হয়ে গেলেন। ওইদিকে জমিয়ত উলামায়ে হিন্দ যেটা, তারা এই কথাই জোর দিয়ে বলতে থাকলো, মানে আমি এটা বিশ্বাস করি না যে মোল্লা হোসেন মদনীর মতো লোক দুনিয়ার স্বার্থে পয়সা খেয়ে কংগ্রেসের সমর্থন করেছে, এটা আমি বিশ্বাস করি না। তার চরিত্র, তার জীবন সম্বন্ধে আমি যা জানি, তাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু তিনি যত বড়ই হোক, ইজতিহাদি ভুল তো হতে পারে, তিনি এটা ভুল করেছেন যে কংগ্রেসকে সমর্থন করেছেন। তার দৃষ্টিভঙ্গি এটা ছিল, তিনি বলছেন যে এই কায়েদ আজম যাকে বলে ওরা, এই যে লিয়াকতে খান যারা নেতা, তাদের কার মধ্যে ইসলাম আছে? এদের নেতৃত্বে পাকিস্তান কায়েম হলে এখানে ইসলাম কায়েম হবে? সুতরাং তাদের পেছনে যাওয়ার কোনো মানে নাই। এই সুযোগটা তারা পেল, যদি তারা এর মধ্যে আসতো, তারা নেতৃত্বের পজিশনে পেত। আলেম সমাজ দিনকে বিজয়ী করা যে সবচেয়ে বড় কাজ, এটার অনুভূতি ছিল না। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার পরে রাজনৈতিক দলগুলা, কংগ্রেস, মুসলিম লীগ, আর কেউ ব্রিটিশের সমর্থন করতে রাজি ছিল না। ব্রিটিশ তাদেরকে কনভিন্স করার জন্য ঘোষণা করলো যে যুদ্ধ বন্ধ হওয়ার পরপরই আমরা স্বাধীনতা দিয়ে চলে যাব, সুতরাং আপনারা সহযোগিতা করেন। এ তখন রাজনীতি ডেভেলপ করলো এইভাবে। কংগ্রেস পপুলার হলো যে আমরা সারা ভারতবর্ষে এক রাষ্ট্র কায়েম করব, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব আমরা এক জাতি। আর মৌলানা আজাদকে রাখলো প্রেসিডেন্ট করে, যাতে নাকি দেখানো যায় যে মুসলমান আছে কংগ্রেসে। মুসলিম লীগ এই রাজনীতি করলো যে না, আমরা আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে এই 7টা কংগ্রেস প্রভিন্সে তাদের শাসনে, আমরা তাদের সঙ্গে একসঙ্গে এক রাষ্ট্রে রাজি না, আমাদের আলাদা রাষ্ট্র করতে হবে। এই যে দুই রাজনীতি ডেভেলপ করলো, আরো ছোট ছোট পার্টি ছিল, সেগুলোর কোনো গুরুত্ব নেই সারা ভারতে। এই দুইটা রাজনীতি জেগে উঠলো, একটা কংগ্রেসের রাজনীতি, এক জাতীয়তা, আর দ্বিতীয় ভিত্তিতে মুসলিম লীগের রাজনীতি। এতে উলামারা দুই ভাগ হয়ে দুই জায়গায় সমর্থনের পজিশনে গেলেন, নেতৃত্বের পজিশনে কেউ আসার কোনো সুযোগ ছিল না। তারা যদি দিন কায়েমের আন্দোলন করতেন, তাহলে মুসলমানদের বিরাট সমর্থন পেতেন এবং তারা নেতৃত্বের পজিশনে থাকতেন, এবং পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব তাদের কাছে আসতো, এবং এইরকম নেতৃত্বের সুযোগ তাদের কাছে আসলে তবে পাকিস্তান হওয়ার পরে এটাকে ইসলামী রাষ্ট্র করা সম্ভব ছিল। এই জমিয়তুল ইসলাম যেটা, এটা তো সমর্থন করলো, তারা তো নেতৃত্বের পজিশনে ছিল না। কিন্তু পাকিস্তান হওয়ার পরে যখন দেখা গেল যে এরা ইসলাম কায়েমের কোনো কাজ করে না, ইসলামের সঙ্গে বিট্রে করছে, তখন মানে কায়েদ আজম তো একেবারে সাবির আহমদ উসমানী নিজে বলছেন যে আমার কাছে উনি সাফ বলছেন কোরআন অনুযায়ী শাসন হবে, নাহলে আমি পাকিস্তান সমর্থন করতাম না। এখন তারা কিন্তু রাজনীতি ছিলেন না, তারা শুধু মুসলিমদের সমর্থকের পজিশনে ছিলেন। তারপর যখন নাকি মুসলিম লীগ শাসন ইসলামীভাবে বিট্রে করলো, তখন 1953 সালে মৌলানা আতার আলী, মৌলানা সিদ্দিক আহমদ সাহেব, ওনাদের নেতৃত্বে নিজাম ইসলাম পার্টি কায়েম হয় ইসলাম কায়েমের জন্য। এই রাজনীতিতে ওলামারা সরাসরি আসেন এবং তারা
54 ইলেকশনে 22 জন নির্বাচিত হয় নজরুল ইসলাম থেকে, যুক্তফ্রন্টের সঙ্গে শরিক হয়ে 22 জন প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে নির্বাচিত হন। নজরুল ইসলাম জামাত ইসলাম একসাথে কাজ করেছে আইয়ুবের শাসন আসার পর থেকে। এর আগেও 56 কনস্টিটিউশনের সময়ও একসঙ্গে আন্দোলন করেছে। নজরুল ইসলাম জামাত ইসলামী 62 ইলেকশনের পরে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে নজরুল ইসলাম যে কজন ছিল, মুসলিম জামাত ইসলাম যে কজন ছিল, তারা একসঙ্গে কাজ করছে। এক পার্লামেন্টারি ইউনিট গঠন করেছে, এক পার্লামেন্টারি পার্টি ইউনিট গঠন করেছে, একসঙ্গে কাজ করেছে। আইয়ুবের মার্শাল হওয়ার পরে তো নিজাম ইসলাম ময়দানে আর থাকলো না। 4 বছর তো কোনো রাজনীতি অ্যালাউডই ছিল না। 5 জন রাজনীতি শুরু হলো, তখন জামাত ইসলামী শুরু হলো, কিন্তু নিজাম ইসলাম আর তেমন কিছু গড়ে উঠলো না। গড়ে না উঠলে কিসের ভিত্তিতে? এবং নিজাম ইসলামের বেশ কিছু লোক বিভিন্ন জায়গায় ওটা সক্রিয় না বলে জামাতে যোগদান করলো। তারপরে ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য আমি 78-এ যখন দেশে গেলাম লন্ডন থেকে, তখন থেকে আমি চেষ্টা করলাম। এর আগে কোনো ঐক্যের কোনো চেষ্টা তেমন হয়নি। বর্তমানে ইসলামী শক্তিগুলোর ঐক্যের প্রতীক হিসেবে একটা সংগঠন আছে, যেটার নাম হচ্ছে জাতীয় শরিয়া কাউন্সিল। এটার চেয়ারম্যান হচ্ছে বাইতুল মুকাররমের খতিব সাহেব, আর সেক্রেটারি জেনারেল হচ্ছেন মুফতি মাওলানা সৈয়দ আহমদ মুজাদ্দিদি, ফুরফুরার পীর সাহেবের যে দারুল ইসলাম আছে মিরপুরে, ওটা ইনি মুহাদ্দিস। তো কেন ঐক্য হচ্ছে না এই ব্যাপারে উনি একটা কমেন্ট করেছেন, এই খতিব সাহেব মৌলানা ওবায়দুল হক সাহেব। নজরুল ইসলাম পার্টি যখন গঠিত হয় 53-তে, তখন বৈঠক হয় বড়কাঠা মাদ্রাসায়। মৌলানা আতার আলী তাবলীগ জামাতের মাধ্যমে কারণে ওনার মসজিদে গেছি কিশোরগঞ্জে, সেখানে থেকে পরিচয় হওয়ার কারণে আমাকে দাওয়াত দিলেন, এবং সেখানেই এই ওবায়দুল হক সাহেবকে আমি যুবক আলেম হিসেবে আলিয়া মাদ্রাসা টিচার হিসেবে পড়ালে আমার পরিচয় হয়। আমার চেয়ে 7 বছরের ছোট উনি। তো ইনি এখন এই ঐক্যের প্রতীক হয়ে আছেন। তিনি যেসব কারণ বলেছেন এই 6ষ্ঠ খণ্ডে সে পাওয়া যাবে। এই জীবনযাত্রা দেখুন 6ষ্ঠ খণ্ডে ওনার মুখে যে 5-6টা কারণ উল্লেখ করেছেন। গত বছর যখন আমি এখানে আসি, তখন দৈনিক সংগ্রামে ওনার একটা ইন্টারভিউ বেরোয়। আমি ইন্টারনেটে এটা পড়ি, পরে আমি পয়েন্টগুলি নোট করলাম যে ইসলামী ঐক্য কেন হচ্ছে না, তার কারণ উনি যে নির্দেশ করেছেন, সেখানে 5টা পয়েন্ট আমি নোট করি। নোট করে আমার লেখার আগে ওনাকে আমি জিজ্ঞেস করলাম টেলিফোনে যে আমি এরকম পড়েছি, এটা আমি লিখতে চাই, আপনি বলেছেন, আমি কনফার্ম করার জন্য আপনাকে ফোন করলাম। উনি বললেন যে একটা পয়েন্ট বাদ রয়েছে, সেটাও দিলেন 6 নম্বর, এবং এইগুলি আমি ওইখানে লেখাতে উল্লেখ করেছি, এবং এটা আমার মুখে আমি বলতে চাই না। আমি দলীয় রাজনীতি এর আগে করি নাই। 50 সালের মার্চ মাসে এমএ পরীক্ষা দেওয়ার পরে আমি তাবলীগি জামাতে কাজ করলাম। 52 সালে তমদ্দুন মজলিসের দাওয়াত পেলাম। আমি তো ইসলামকে ধর্ম হিসেবে শুধু জানতাম, মানে আসলে ধার্মিক সাহেবের লেখা পড়ে আমার ধারণা হলো যে এটা খুবই যুক্তিপূর্ণ ধর্ম, কিন্তু ধর্ম। এরপর তমদ্দুন মজলিসের থেকে আমি জানলাম যে না, ইসলাম পূর্ণ জীবন বিধান। তমদ্দুন মজলিস কিন্তু রাজনৈতিক দল না, তাদের একটা রাজনৈতিক দল ছিল খেলাফত রাব্বানী পার্টি নামে, কিন্তু এটা তেমন কিছু করতে পারে নাই। আমি তমদ্দুন মজলিসে যোগদান করলাম 52 সালে। এই তমদ্দুন মজলিসে যোগদান মজলিস থেকে আমি ইসলামের অন্যান্য দিকের জিনিস পাচ্ছি। মৌলানা মওদুদীর নামও আমি জানতাম না। মৌলানা মওদুদীর কয়েকটা বই আমি
এই তোমাদের মুসলিমের মাধ্যমে পয়লা পাই। এই যে আলিগড়ের বক্তৃতাটা যেটা ইংরেজিতে, বাংলাতে হয়েছে ইসলামী বিপ্লবের পথ, এর আগে আমি তখনও বাংলা অনুবাদ হয়নি, আমি তোমাদের মুসলিমের মাধ্যমে ইংরেজিতে বইটা পয়লা পেয়েছি রংপুরে। আমি রংপুর কলেজে ছিলাম, ওখানে পেয়েছি দি প্রসেস অফ ইসলামিক রেভলিউশন। কয়েকটা বই পেয়েছি মৌলানা মওদুদির, কিন্তু এর দ্বারা আমি বুঝতে পারিনি জামাত ইসলামী কোনো সংগঠন। মৌলানা মওদুদি একজন লেখক, তাই সেই বইটা আমার কাছে ভালো লেগেছে। কয়েকটা বই পেয়েছিলাম কলকাতা থেকে ছাপা একমাত্র ধর্ম বইটা আমি পেলাম। এবারে তবলিগি জামাতও ছাড়তে পারি না, এই জন্য যে তোমাদের মজলিসে ধর্মীয় দিকটা খুব ঢিলা, এই নামাজ আমাদের তো ব্যাপারে খুব ঢিলামি। 52 সালের 53 আমি যে 52 সালে যোগদান করলাম তোমাদের মজলিসে, 53 সালে তোমাদের মজলিসের পক্ষ থেকে এক রমজানের 15 দিনের একটা টিসি হলো চুয়াডাঙ্গায়, নেতৃত্ব দিয়েছেন আবুল কাসেম সাহেব এবং আরো 31 জন আমরা ছিলাম ছাত্র নেতা। ফরমানুল্লাহ খান তার মধ্যে যখন ছাত্র নেতা, আমরা সেখানে ছিলাম 15 দিন সেখানে আমরা আছি। অথচ মুসাফিরের দোহাই দিয়া আমরা 7-8 জন 31 জনের মধ্যে 8-10 জন হাজির রাখতাম। এই কাসিম সাহেব, তারপরে আব্দুল গফুর সাহেব, তারপরে প্রফেসর আব্দুল সত্তার কুষ্টিয়ার, প্রফেসর ইয়াকুব আবার জামাতের কুষ্টিয়ার আমিরও ছিলেন, এখন রহম আমার ক্লাস ফ্রেন্ড। তো এইভাবে একই সঙ্গে আমি তোমাদের দিকে চলে গেলাম। একদিক দিয়ে ধর্ম আর যদি অন্যান্য দিক, আমাদের ধর্ম ছাড়া আর কিছু নেই। আর ওটাতে আমি রাজনীতি অর্থনীতি চর্চা করছি, এই দুটো আমরা একসঙ্গে চলছে। তারপরে তবলিগি জামাতেরই এক প্রোগ্রাম নিয়ে আমি গাইবান্ধা আসলাম ফেব্রুয়ারি 1954। সেখানে মসজিদে জুমার দিন বিতালা মসজিদ, কোর্ট মসজিদ, মোতালে ঘোষণা করলো যে আপনারা আমাদের সবাই বসবেন। তবলিগি জামাতের পক্ষ থেকে প্রফেসর গোলাম আজম আর জামাত ইসলামের পক্ষ থেকে আব্দুল খালেক বক্তৃতা করবেন। যেমন বিভিন্ন সংগঠন আছে, আমি রাজনীতি জানতাম না, তাই আমাদের দুজনের বক্তৃতা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ওনার সঙ্গে আমার পরিচয় হলো। যখন আমার জেলাতে নাই আখাড়া বাড়ি, আমাকে ধরে নিয়ে গেলেন তার অফিসে, নিয়ে গিয়ে ওনার মধ্যে দুটো বই দিলেন। এই বই আমি নিয়ে গেলাম, কিছু কথা বললেন আর দুটো প্রশ্ন ছেড়ে দিলেন আমাকে। একটা প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন, প্রত্যেক বছর বিরোধিতা হয়েছে, আমরা তো কোনো বিরোধী নাই কেন? 2 নম্বর, রাসূল তো রাষ্ট্রনায়কও ছিলেন, ইসলামী রাষ্ট্র গঠন কায়েম করলেন, কিন্তু রাজনীতি করেছেন। রাজনীতি ইসলামে আছে কিনা? তবলিগি রাজনীতি নেই, কিন্তু রাসূল ইসলাম কি করে হইল? প্রশ্ন কিছু ছেড়ে দিলেন আর দুটো বই দিলেন, বাংলা করা একটা বই আর হেদায়েত একটা বই। এই পরে আমার তো দ্বন্দ্ব শুরু হয়ে গেল। পাশে ছিলেন উর্দু ফার্সির প্রফেসর, উনিও পরে একেবারে পাগল হয়ে গেলেন। তারপর আব্দুল ফার্সির চিঠি পেলেন যে গাইবান্ধায় উত্তরবঙ্গের জামাত ইসলামী সম্মেলন হবে, ঢাকার নেতারা আসবে, আপনি আসেন। গেলাম, আমি সেই চিঠি দিলেন, জামাতের সম্মেলনে গেলাম। উত্তরবঙ্গের সম্মেলন গাইবান্ধায় হচ্ছে। খালিক সাহেব চিঠি একদিন গেলাম, সেখানে আমি তাদের বক্তৃতা শুনলাম। সম্মেলন শেষে রাতে আমাদের মেহমান বাংলাদেশের সঙ্গে ঢাকা থেকে যারা গেল, মৌলানা আব্দুল রহিম সাহেব ওনার সঙ্গে বেশি কথা হয়নি, কথা বলেছে আমার সঙ্গে সবচেয়ে বেশি। সে ঢাকা সিটি আমি ছিলেন উর্দুভাষী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের টিচার মাহমুদ
উদয়ের তখনকার, উনি আমার সঙ্গে কথা বললেন উর্দুতেই এবং খুবই আক্রমণাত্মক, তবলিগি জামাতের আক্রমণাত্মক, যে এটা কোন ইসলাম। এইটার পরে আমার আগে এই দুই প্রশ্ন, তারপরে দুই বই পড়লাম, তারপরে ওনার বক্তব্য আমার মধ্যে এমন অভিযোগ সৃষ্টি করলে এমন অবস্থা হলে যে আমার ঘুম আসলো না। আমার রুমে আরেকজন ছিলেন জামাতের নেতা, আমি জানতাম না যে উনি ঘুমাই আছেন নাকি, তারপর ঘুম আসে না যখন আমি তাহাজ্জুদ পড়া শুরু করলাম। তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, কাঁদতে থাকলাম, যেন আমাকে তুমি, আমি তোমার দিনের পথ মনে করি তুমি জামাতে গেলাম, দিন শেষের জন্য তোমার দিনের বিষয়ে গেলাম, এবং এটাতে যাবো কিনা আমি সিদ্ধান্ত করতে পারছি না, ওই দুটোকে ছেড়ে এখানে আসা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, তুমি আমাকে সাহায্য করো। এই বলতে গিয়ে কথাগুলি একটু উচ্চারিত হয়েছে, এই লোক শুনতে পাইছি। উনি বগুড়া নন মেমোরি ছিলেন, আমিন খান বলে নামটা ছিল। তবে ফজরের সঙ্গে নামাজ পড়তে গেলাম, ফজরের জামাত হলো সবার একসঙ্গে। নামাজের পরে ওই লোক, ওই যে বগুড়ার যে আমিন সাহেব, উনি সারেক সাথে বললেন যে জামাতে যোগদানের ফর্ম নিয়ে আসেন। ফর্ম নিয়ে আসলো, আমাকে ফর্ম দিল, ফর্ম পেরে আমি দেখলাম যে এটা তো আপত্তি রেখেছিল না, ফর্ম ফিল আপ করলাম। এত অপমান লাগলো, এই ফর্ম ফিল আপ করার পরে দুদিন আমাকে রাখলো সারেক সাহেব ওখানে আরো আলোচনার জন্য, এবং সেখান থেকে আমি কাসিম ভাইকে, তোমাদের মসজিদ নেতাকে চিঠি দিলাম যে আপনাদের সঙ্গে আমি চলতে পারলাম না, বহুত ঝগড়া করেছি আপনাদের মধ্যে ধর্মীয় দিকটা দুর্বলতা দিকে, আমি এখন আপনাদের সঙ্গে চলার যোগ্য নাই, আমি জামাতে ইসলামী যোগদান করলাম এবং রংপুরে তোমাদের মসজিদের দায়িত্বের জন্য আর কাউকে আপনারা দায়িত্ব দেন, এই রিজন দিলাম। আর রংপুরে গিয়ে আমি ছিলাম, সেখানে একজনকে আমি বানিয়ে দিলাম। এই 54 এপ্রিলে আমি জামাত ইসলামীতে পদক যোগদান করি এবং দলগত রাজনীতি, তখন তো এত রাজনীতি ছিল না, এত রাজনৈতিক দলও ছিল না, ছাত্রদের মধ্যে এত কিছু সংগঠন ছিল না। এখন তো ইলেকশন হয় ছাত্র দলীয় ভিত্তিতে, তখন দলীয় ভিত্তিতে হতো না, তখন একটা টেম্পোরারি নাম দিয়ে, একটা সংগঠন নাম দিয়ে ইলেকশন হতো। আর দল তো মুসলিম লীগ এক দল ছিল, আওয়ামী মুসলিম লীগ এক দল ছিল, আর কোন দল তো ছিল না, আর কোন উল্লেখযোগ্য কোন দল ছিল না। ছাত্রদের মধ্যে মুসলিম ছাত্রলীগ ছিল, আর তো কিছু ছিল না। ডাক্তার ইলেকশন তো 4টা হল, তখন মুসলিম 2টা হল, সেলেন্ডা মুসলিম হল, ফজল মুসলিম হল, আর হিন্দু হল, ঢাকা হল একটা, জগন্নাথ হল একটা। এবং কনস্টিটিউশন তখন ছিল এই যে প্রত্যেক হল থেকে 4 জন করে রিপ্রেজেন্টেটিভ আসবে, কেউ যদি হবে দেশ হবে, সেটা কোনো ভোট নয়, ভোট হচ্ছে প্রত্যেক হল থেকে প্রতিনিধি। তবে এটা আছে যে যদি হিন্দু হল থেকে হয় তো একটা মুসলিম লীগ থেকে দিয়েস হবে, আর যদি মুসলিম লীগ থেকে হিন্দু হল থেকে যদি হয় তো মুসলিম হল থেকে দিয়েস হবে। আমাদের আগের টার্ম সিনেমা হল থেকে দিদি ছিল, আর জগন্নাথ হল থেকে দিয়েস ছিল। আমাদের সময় এলাক হলো এটা যে দিদি হবে ঢাকা হল থেকে, দিয়েছে ফল যখন শুরু থেকে। আমরা 4 হলের একটা প্যানেল বানালাম, 16 জনের প্যানেল, এবং 16 জন পাস করলো, আর এখন বিকল্প প্যানেল হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট কয়েকজন দাঁড়াইছে, এরকম কোনো পাত্র পাইনি। এইভাবে এই 16 জনকে নিয়ে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বসলেন, বসে সেখানে ঠিক হলো যে কে বিপি হবে, কে জিএস হবে। হিন্দু হলে অরবিন্দ বোস দিদি হলো, আর ফজল মুসলিম আমি দিয়েছিলাম।
ডাকসু কন্ডিশন খুব বেশি ছিল না, এই জন্য যে রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি তো অ্যাক্টিভিটি সব হলগুলি প্রমিনেন্ট অ্যাক্টিভিটি করে। ডাকসুর অ্যাক্টিভিটি যা ছিল তা হয়েছে, কিন্তু ছাত্রদেরকে সম্পৃক্ত করা সবচেয়ে বেশি কাজ ছিল হলের। এত কিছু অ্যাক্টিভিটি হলের ছিল যে ডাকসুর জন্য বেশি কাজ ছিল না। তবে বড় বড় প্রোগ্রাম যেটা ইউনিভার্সিটি স্পোর্টস সবগুলি হল যোগদান করে, হলের থেকে যারা সিলেট ভাইয়া আসে তারা যোগদান করে। তারপরে রাষ্ট্রভাষা আন্দোলনের সময় ঢাকার সকল ছাত্রদেরকে একটা সম্মেলন একত্র করার জন্য ডাকসু ফাংশন করল, এবং এটা নভেম্বর 49-এর কথা। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকায় আসলেন সেন্ট্রালের সভাপতিত্বে। ওখানে মেমোরান্ডাম তাকে দেওয়া হলো 27 নভেম্বর। এই মেমোরান্ডামটা অরিজিনাল ড্রাফট করেছিলেন জাসির আব্দুর রহমান, যিনি তখন শ্রীমদ হলের লিডি ছিলেন। তো অরিজিনাল ড্রাফট ছিল, তারপরে প্রিপারেশন হলে আরো অনেকে কন্ট্রিবিউট করলো। কিন্তু পড়বে কে, পেশ করবে কে, প্রাইম মিনিস্টারকে দিবে কে? তখন যদি হিন্দু হওয়ার কারণে সর্বপ্রথমে হিন্দু হলে পরে রাষ্ট্রভাষা আন্দোলন করে হিন্দুদের ষড়যন্ত্র করে চালিয়ে দিয়ে হিন্দু দ্বারা পড়ানো যাবে না। এটা ভাষা আন্দোলন সংগ্রাম কমিটি যারা তারই ফাইসলা করলো, তখন আমাকে দায়িত্ব দিল। এইভাবে এটা একটা বড় কাজ হয়েছিল। এটাকে শুধু ভাষাই ছিল না, কথা হচ্ছিল সেখানে কিন্তু পূর্ব পাকিস্তানের সকল দাবি ছিল। নেভি হেডকোয়ার্টার করার দাবি, তারপরে আর্মিতে সিভিল সার্ভিসে এসে মেজরিটি প্রভিন্স হিসেবে এখানকে প্রতিনিধিত্ব করা, এইসব দাবি ছিল। আর ভাষার কথা ছিল এটা যে যেহেতু মেজরিটি পাকিস্তানের বাংলাভাষী, তো আমরা একমাত্র রাষ্ট্রভাষা বাংলা চাই না, কারণ এই মাতৃভাষা তো পশ্চিম পাকিস্তানের লোকদের মাতৃভাষা নয়। তারা যখন উর্দু পছন্দ করে, উর্দু রাষ্ট্রভাষা থাকুক, তার সঙ্গে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, এটা দিয়েছিল। এটা যখন আমি পড়লাম, ডায়াতের মধ্যে আমার একদম মাইকে দাঁড়ানো, তার পেছনে আমার ইমিডিয়েট পেছনে ছিল বেগম লিয়াকত আলী খান, এরপরে ছিলেন ভাইস চ্যান্সেলর প্রেসিডেন্ট করছেন, এরপরে লিয়াকত আলী খান। যখন আমি এই সেন্টেন্সটা পড়লাম, লেবিং শুরু হলো, তখন আমি থামলাম। এখন শুনলাম যে বেগম লিয়াকত আলী খান লিয়াকত আলী খানকে বলছে लैंग्वेज के बारे में साफ साफ कहा देना। এটা শুনে আমি রিপিটেড বলে আবার এটা পড়লাম। পড়ার পরে তো ক্লারিটা থামে না, তো আমি মনে মনে প্রস্তুত দিলাম যে রানা লিয়াকত আলী খান যে বলছে যদি উনি ভাষার ব্যাপারে যদি কিছু বলে তাহলে ডায়াস থেকে প্রতিবাদ করবো। আমি তো অডিয়েন্সের সেন্টিমেন্ট পেয়ে গেছি। তিনি এত ধনী পলিটিশিয়ান ছিলেন। প্রথম তিনি শুরু করলেন, এই দেশের যে প্রভিনশিয়ালিস্ট, আমরা প্রভিনশিয়ালিজম বিশ্বাস করি না। তিনি প্রথম সেন্টেন্স বলেন, এই দেশের যে প্রভিনশিয়ালিজম, হোয়াট ইজ প্রভিনশিয়ালিজম? মনে করলাম যে সাংবাদিকতা দায়িত্ব উনি ভাষা হয়তো বলবেন, কিন্তু ভাষা ব্যবহার খুবই উচ্চারণ করলেন না। সুতরাং তিনি কোনো সমস্যা হলো না, ভাষা কথা বললেন না, পক্ষ না বিপক্ষ না। 52 ফেব্রুয়ারিতে কায়দাদের ইন্টারভিউ পরে চিফ মিনিস্টার ছিল মেজরুদ্দিন পূর্ব পাকিস্তানে। তো যেহেতু লিয়াকত আলী খান এদেশের দিল্লি তিনি পার্লামেন্টে কিন্তু উনি ইস্ট বেঙ্গল প্রতিনিধি ছিলেন, কারণ তার বাড়ি ইন্ডিয়া কোনো সিট নেই। যেহেতু তিনি ইস্ট পাকিস্তানের নয়, সেই জন্য গভর্নর জেনারেল ইস্ট পাকিস্তানে হওয়া দরকার, এই জন্য খাজা দিনকে গভর্নর জেনারেল করে নিয়ে যাওয়া হলো। গভর্নর
জেনারেল যখন সফর করতে আসলেন তখন এই বোকামিটা উনি করলেন। অনেকে যারা বললো যে আপনি বলেন, এই উনি উর্দু আপনার রাষ্ট্রভাষা বলে তখন মিটিং যখন করলেন, মুসলিম লীগ মিটিং এ ফেলে করলেন, আগুন লেগে গেল। আমি যখন ঢাকায় না, আমি ডিসেম্বর 50-তে রংপুর কলেজে পলিটিক্যাল সায়েন্সে জয়েন করেছি, 50 ডিসেম্বরে শিক্ষক হিসাবে। এই ঘটনা হয়েছে 52-তে। 52-র আন্দোলন সারা দেশে হয়ে যাওয়ার পরে, এই 21 পরে সারা দেশে আন্দোলন ছড়া হয়ে গেল। এবং রংপুরে আমরা 3 জনে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমি একজন প্রফেসর, 3 জন, আর এই এরিয়ার এমপিও কিছুটা ছিল, কিন্তু ফ্রন্টে আমরা ছিলাম। আমার ধারণা যে পরবর্তীকালে যেটা বুঝতে পারছি যে সকলের উদ্দেশ্য একরকম ছিল না। ভাষা আন্দোলনের মধ্যে স্বাধীনতা আন্দোলনের স্পিরিট ছিল, কিছু লোকের থাকতে পারে, আমরা জানতাম না। আমাদের সিম্পল কথা ছিল এটা যে যদি রাষ্ট্রভাষা বাংলা না হয় তাহলে উচ্চশিক্ষাতে আমরা বাংলা পাবো না। আর উর্দু যদি একমাত্র ভাষা হয় তো উর্দু আমাদের শিখতে হবে। আমরা যা কিছু আমরা শিক্ষিত করে মূর্খ পরিণত হয়ে যাব। সেজন্য আমাদের শিক্ষা, আমাদের উন্নতি কিছুতেই সম্ভব হবে না রাষ্ট্রভাষা বাংলা যদি না হয়। এটাই ছিল আমার এবং আরো অনেকেরই মূল কথা। কিন্তু এটা বিচ্ছিন্নতাকে সাহায্য করেনি মনে নয়। এই যে জোর করে উর্দু ভাষা চালিয়ে, যদিও উর্দু পশ্চিমের জন্য ভাষা না, কিন্তু ভাষা আছে। ব্যাপারটা হয়েছে আমাদের দেশের ওলামারাও কিন্তু উর্দু পক্ষে ছিলেন বহুদিন। এই কারণে যে ইউনাইটেড ইন্ডিয়াতে হিন্দুদের লিঙ্গ ফ্রাঙ্কা সারা ইন্ডিয়ার কমন ভাষা হিসেবে তারা হিন্দিকে গ্রহণ করলো, মুসলমানরা উর্দুকে গ্রহণ করলো। গোটা ভারতবর্ষের সকল মুসলমানের ভাষা উর্দু হিসেবে স্বীকৃত হলো তখন। আর আমাদের দেশের মাদ্রাসাগুলোকে উর্দু মাধ্যমে পড়া হতো। এখনো কম মাদ্রাসা উর্দু মাধ্যমে পড়া হয়। আলিয়া মাদ্রাসা যদি বাংলা ধ্বংস হওয়ার পরে বাংলা মাধ্যম হয়েছে, এখনো কম মাদ্রাসা উর্দু আছে। তো এইভাবে উর্দুটা এটা কায়দাকে ভালো ধারণা দেওয়া হয়নি আগে থেকে। হিন্দি মুসলমানদের উর্দু এটা আছেই।